এই মুহূর্তে খবর পাচ্ছি ভবানী ভবন থেকে কিছুক্ষণ আগে সুমিত রায় বেরিয়ে গিয়েছেন। আজকের মতো জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই শালবনী জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের সিআইডি তাকে তলব করেছে। আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক। শুভ্রজিৎ, আজকে সকাল 9:49 সুমিত রায় ভবানী ভবনে আসেন। সিআইডি তদন্তকারী আধিকারিকরা তাকে আজকে শালবনীর মামলাতে ডেকেছিলেন। যে জমি দুর্নীতি, জাল কাগজ তৈরি করে জমির যে দুর্নীতির মামলা, তাতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। এর আগে আজকে নিয়ে চতুর্থবার তাকে সিআইডির দপ্তরে দেখা গেল। গত শনিবার দিন তিনি প্রথমবার ছিলেন, শনি, রবি, সোম, তারপর আজকে মঙ্গলবার ফের তাকে তলব করা হয় এবং সকাল 9:49 সন্ধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। আজকে 10টার কিছু আগে পৌঁছে যান ভবানী ভবনে সুমিত রায় এবং তার কিছুক্ষণ আগে তিনি ভবানী ভবনে আজকের মতো জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হয়েছে। কিন্তু শালবনীর এই যে জমি দুর্নীতি মামলা, সেই জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। আমি আরেকবার যোগাযোগ করতে পেরেছি ময়ূকের সঙ্গে। হ্যাঁ ময়ূক। দেখো, গত শনিবার প্রথমবার এসেছিলেন সুমিত রায়, তারপর শনি, রবি, সোম এই 3 দিন তাকে নোটিশ করা হয়েছিল। আজ তাকে ফের নোটিশ করা হয় চতুর্থবার, এবং সিআইডি সূত্রে খবর আগামীকাল ফের তাকে নোটিশ করা হয়েছে শালবনীর মামলায়। অর্থাৎ আগামীকাল পঞ্চমবার তাকে সিআইডি দপ্তরে আসার জন্য সিআইডির আধিকারিকরা নোটিশ করেছেন। শালবনীর যে জমি দুর্নীতির মামলা, তাতে সিআইডির আধিকারিকরা থেকে জিজ্ঞাসাবাদ করতে চান। এই মামলাতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তিনি আপাতত জেলবন্দি রয়েছেন, এবং আজকেও সিআইডির আধিকারিকরা ওই ঘটনাস্থলে গিয়ে জায়গা যেখানে যে জমি নিয়ে দুর্নীতি হয় সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেই জায়গা থেকেই আগামীকাল তাকে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে তার কমপ্লিসিটি বা যোগসাজশ খতিয়ে দেখার জন্য। বেশ ময়ূক, তোমাকে ধন্যবাদ। ময়ূকও উল্লেখ করছিল, আমি দর্শকদের জানাই, যেখানে এই শালবনীর 300 একর সরকারি জমি একেবারে প্লট করে জাল নথি তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকা তার জন্য সুমিত রায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। সেই শালবনীতে আজকে সিআইডি আধিকারিকেরা পৌঁছে গেছিলেন এবং কর্ণগড় পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে এই নিয়ে কথাও সিআইডি আধিকারিকেরা বলেছেন। কিন্তু এইটা কি কারণে অরিন্দমদা মনে হচ্ছে যে এই একই মামলায়, এই জমি দুর্নীতি মামলায় এই নিয়ে চতুর্থবার ডেকে পাঠানো হলো সুমিত রায়কে? তার মানে কি সুমিত রায় সদুত্তর দিচ্ছেন না, সহযোগিতা করছেন না, নাকি বিশেষ কোনো একটা জায়গায় সুমিত রায়ের মধ্যে দিয়ে সিআইডি পৌঁছতে চাইছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে জমি আমরা শালবনীতে দেখেছি, এটা কিন্তু প্রথম কথা এটা সুমোটো হয়নি। এই কেসটা কিন্তু আজকে ওখানে যখন হয়, যাকে অ্যারেস্ট করা হয়, ইন কোর্স অফ কনভারসেশন অ্যান্ড ইন্টারোগেশন তার নামটা আসে, এবং পরবর্তীকালে সেই নাম যখন জানতে পারে, আমার কাছে একটু আশ্চর্য লাগছে শুভশ্রীবাবু, একটু আশ্চর্য লাগছে যে টাওয়ার লোকেশনে দেখা যাচ্ছে সেই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছে। টাওয়ার লোকেশন, জাস্ট ইউ থিঙ্ক ইট। এবং এখানে এসে উনি ভ্যানিশ হয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু 3 মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 মাস আমার উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও 3 মাস পেল না। ঠুক করে হাইকোর্টে গেল, হাইকোর্ট বেল ক্যান্সেল করলো, সুপ্রিম কোর্টে গেল। আপনাদের জানতে হবে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা কিন্তু ব্ল্যাঙ্কেট অর্ডার নয়। হোয়াট ইজ ব্ল্যাঙ্কেট অর্ডার? ব্ল্যাঙ্কেট অর্ডার মানে এই কেস ছাড়া অন্য কেসে যে আমি পাবো না তার কোনো মানে নেই। আমি যদি আজকে সুমিত রায়কে ইন্টারোগেশন করে জানি সে একটা স্টেন গান লুকিয়ে রেখেছে, আমি তাকে অ্যারেস্ট করতে পারি। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। সে অন্য জায়গাটা কি বক্তব্য? আজকে সুমিত রায়কে যে অ্যারেস্ট করা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে, ইনকমপ্লিট হচ্ছে। তার মানে কি আজকে আরও তদন্তের দরকার। তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নতে আজকে সিআইডি হাই অফিসিয়ালরা স্যাটিসফাই হচ্ছে না। ইন ফিউচার এটা কোথায় গিয়ে থামবে আমার কিন্তু জানা নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, বলুন তো, হাই অফিসিয়াল যারা বিত্তমান, আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ কোটি কোটিকে জায়গায় ইনভলভ, সেখানে আজকে অ্যারেস্ট করতে পারছে না। যে কোনো কারণেই আজকে সুপ্রিম কোর্ট যদি বলে দেয়, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে যখন যাবে ভবানী ভবনে সিআইডি কাছে আজকে কোনো অ্যাডভোকেট নিয়ে যেতে পারবে না, 10টার থেকে যেতে পারবে। কিন্তু তার আগে 3 মাস ধরে আজকে কেন পারেনি আপনি আমাকে বলুন? কেন অনুপ মাঝি যে আজকে লালা, সে আজকে 2.5 বছর ধরে 1,100 কোটি টাকা সে আজকে আসানসোলকে স্যান্ডা করে দিল? এইগুলো যেটা বলছে, সাধারণ মানুষকে আপনি আটকাতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে যে আজকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, এবং বিচারকদের আমরা তো এটা বলতে পারবো না,
বিচারক যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেটা কারেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু যারা ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে তাদের কি উচিত ছিল না যে সাফ লুকআউট মেনটেন করে আজকে ইন্টারনেটের ভিতরে আজকে তাকে অ্যারেস্ট না, করা? বলছি এই প্রশ্নটা একদম, আমি বলছি এই প্রশ্নটা সবার মনে উঠেছে, বিশেষ করে 3 মাস ধরতে পারেনি এটা তো ঠিকই, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে পরশুদিন যখন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোচ্ছেন সুমিত রায়, প্রশ্ন করছিলেন সাংবাদিকেরা, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষও প্রশ্ন করেছিল যে এতদিন দাদা আপনি ছিলেন কোথায়, তার বক্তব্য হচ্ছে আমি আশেপাশেই ছিলাম। অর্থাৎ কলকাতা শহরের আশেপাশে থাকা সত্ত্বেও এই অতিদক্ষ পুলিশ যারা হামিম মণ্ডলকে ধরতে পারে, যারা নেপাল সীমান্ত থেকে গিয়ে জাহাঙ্গীর খান মানে স্বঘোষিত পুষ্পাকে ধরে নিয়ে আসতে পারে, তারা এই সুমিত রায়ের খোঁজ পায় না। আমি সায়ন্তন বসুর কাছে যাওয়ার আগে কি বলেছিলেন সেদিন সুমিত রায়, আশেপাশেই ছিলাম আমি, অথচ পুলিশ খুঁজে পায় না। দেখুন কি বলেছিলেন। তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো আমি সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে ছিলাম, এদিকে আশেপাশে ছিলাম। মধ্যেই ছিলেন। একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে আপনি তার অভিযোগ তদন্ত হলে সে জানা যাবে, তদন্তে আসুন। কি মনে হয় শান্তনদা, কি কারণে পুলিশ আশেপাশে থাকা এই সুমিত রায়কে খুঁজে পেল না? আপনি কি করে বিশ্বাস করছেন যে এই ব্যক্তি আশেপাশেই ছিল? তো যা খুশি বলতে পারে, আচ্ছা বেশ, হয়তো নেপালে লুকিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে আমি একটা বিষয় আমারও সন্দেহ হচ্ছে যে পুলিশ কেন ধরতে পারলো না, নেপালে থাকুক আর যেখানেই থাকুক, এ তো ফিরে এসছে। এর জন্য সোর্সের মধ্যেও ভূত থাকতে পারে পুলিশের মধ্যে, কারণ এই যে তৃণমূল এতদিন ক্ষমতায় ছিল, আর ইনি খুব প্রভাবশালী, খুব ক্ষমতাশালী ছিলেন, এত ক্ষমতাশালী ছিলেন যে পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করতেন। এখনও এনাদের প্রসাদ পেয়েছেন অনেকের থেকে, বা এনাদের মাধ্যমে প্রসাদ রোজগার করেছেন অনেকে। এরকম অনেক অফিসার যারা এখন হয়তো লাইমলাইটে নেই, কিন্তু বিভিন্নভাবে এদেরকে সাহায্য করতে পারে। আর এটা অসম্ভব কিছু নয়। এটার পুলিশের উচিত, বা মুখ্যমন্ত্রী হয়তো, বা মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি নিশ্চয়ই তদন্ত করছেন। কারণ তদন্ত করে দেখতে হবে যে ব্যক্তিকে কি করে, কাদের প্রশ্রয়ে ব্যক্তি এতদিন ধরে গা ঢাকা দিয়ে থাকতে পারলো। ও বলেছে যে আমি আশেপাশে ছিলাম বলেই আশেপাশে ছিল, এটা ভাবার কোনো কারণ নেই। নেপাল ভুটানেও লুকিয়ে থাকতে পারে, কিন্তু যখন কোর্টের থেকে একটা মোটামুটিভাবে একটা অ্যারেস্টের উপরে স্টে অর্ডার পেয়েছে, চলে এসছে। কিন্তু আমিও এটা মানতে রাজি নই যে পুলিশ সবাইকে চাইলে গ্রেপ্তার করতে পারে, একে কেন করলো না। এক্স্যাক্টলি, আমার এটাই প্রশ্ন যে চাইনি নাকি পুলিশ পারলো না, মানে পুলিশ কি পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে? আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, এটা একেবারে সায়ন্তনদাই বলছেন পুলিশের একটা অংশ সুমিত রায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। হ্যাঁ। না না, আমি বলছি এটা রহস্য, বিশ্বাস করুন যে একেবারে নেটওয়ার্কে, মানে পুলিশের লোকেশনে দেখা যাচ্ছে, টাওয়ার লোকেশনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন, অথচ তারপরে ব্যানিশ হয়ে যাচ্ছে। জ্যাকের মাধ্যমে রাজীব কুমারের অনেক শিষ্য এখনো কলকাতা পুলিশে আছে, তারা এখানে যোগাযোগ রেখে ওকে দ্রুত রক্ষা দ্রুত করতে ওয়ান হবে। লাইনার আশেপাশে কিন্তু এখনো অনেকে ঘুরে বেড়াচ্ছে যাদের দেখা যাচ্ছে প্রতিনিয়ত। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন 90টা বেআইনি সম্পত্তি, তারপরে তিনি বলছেন আমার তো কলকাতার বুকেই 90টা সম্পত্তি, ফলে তারাও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর একজনের নাম বলেছিলেন প্রাক্তন মেয়র, তিনি নাকি ওইসব ভাঙে চড়ার জন্য দায়ী রয়েছেন, তিনিও আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। এরকম আশেপাশে ঘুরে বেড়ানোর সংখ্যাটা অনেক বেশি। সবথেকে বড় তো প্রকাশ্যে এরাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।